সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব রিসেট বাটন নিয়ে। রিসেট বাটন কি, এর কাজ কি, কেনই বা এটি দরকার সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তবে কেন করব সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই রিসেট বাটনটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ অথবা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আর যে কারণে আমরা চারপাশে এই রিসেট বাটন নিয়ে অনেক আলাপ আলোচনা শুনতে পাচ্ছি। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক কেন এই রিসেট বাটনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল। আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। ডক্টর ইউনূসের এই বক্তব্য থেকে পরিষ্কার যে তিনি রিসেট বাটনে প্রেস করে 5 আগস্ট 2024 পূর্ববর্তী বাংলাদেশের সব কিছু মুছে ফেলতে চাচ্ছেন। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হচ্ছে তিনি মূলত বাংলাদেশের জন্মের ইতিহাস, 71-এর মুক্তিযুদ্ধকেই মুছে ফেলতে চাচ্ছেন। তার এই চাওয়াকে অথবা বক্তব্যকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং আরও স্পষ্টভাবে নিন্দা জানাবার জন্যই আলোচনা। তবে মূল আলোচনায় ঢুকবার আগে চলুন আগে জেনে নেওয়ার চেষ্টা করি রিসেট বাটন কি আসলে। রিসেট বাটন তথ্য প্রযুক্তি নির্ভর যে কোনো ডিভাইসে আপনি পাবেন। সেটি হতে পারে আপনার ল্যাপটপ, ডেস্কটপ, হাতের মোবাইল, ঘড়ি, এমনকি ফ্রিজ, স্মার্ট টিভি, ইউ জাস্ট নেম ইট। কোথায় নেই রিসেট বাটন? দীর্ঘদিন কোনো সিস্টেম বা ডিভাইস ব্যবহার করলে সে ডিভাইস বা সিস্টেমটি স্লো হয়ে যেতে পারে, পারফরমেন্স আগের মতো ভালো নাও হতে পারে, এমনকি ম্যাল ফাংশন করতে পারে, অথবা সিস্টেম বা ডিভাইসটি কিছুক্ষণ পর হ্যাং হয়ে যেতে পারে। এই ধরনের নানা রকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে অথবা এই নানা ধরনের সমস্যাকে সমাধান করবার জন্যে রিসেট বাটন দরকার। এক কথায় বলতে গেলে রিসেট বাটনের কাজ হচ্ছে সিস্টেম বা ডিভাইসের সমস্যাগুলিকে সমাধান করা। তো যখন কোনো সিস্টেম বা ডিভাইস দীর্ঘদিন চলবার কারণে স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায় অথবা ম্যাল ফাংশন করে, তখন এই রিসেট বাটন প্রেস করে ডিভাইসটির সমস্যাগুলো সমাধান করা হয়, সমস্যাগুলো দূর করা হয় এবং ডিভাইসটি যাতে ভালোভাবে বা সিস্টেমটি যাতে ভালোভাবে পারফর্ম করে, আপনার এক্সপেক্টেড আউটকাম দিতে পারে, তার জন্যই রিসেট বাটন কাজ করে। এখন এটি কিভাবে কাজ করে? এটি মূলত আপনার সিস্টেম বা ডিভাইসে যে অস্থায়ী মেমোরি যেটা থাকে, অর্থাৎ তথ্য ভাণ্ডার বলতে পারেন, সেখানে যে অস্থায়ী তথ্যগুলো দীর্ঘদিন ধরে জমতে থাকে, সেই তথ্যগুলোকে মুছে ফেলে। এটা একটা। আরেকটা হচ্ছে আপনার সিস্টেম বা ডিভাইসটিকে ফ্যাক্টরি সেটিংসে নিয়ে যায় বা ডিফল্ট সেটিংস যেটা বলে সেটিতে নিয়ে যায়, যার ফলে আপনি আপনার ডিভাইসটি শুরু থেকে শুরু করে বা আবার পুনরায় শুরুর অবস্থায় চলে যায়। এখন এই ফ্যাক্টরি সেটিংসটি হচ্ছে যে আপনি যখন ডিভাইসটি ক্রয় করেন তখন আপনার ম্যানুফ্যাকচার যে সেটিংস ঠিক করে দেয়, সেটি হচ্ছে আপনার ফ্যাক্টরি সেটিংস। যে মজার বিষয় এখানে লক্ষণীয়, ডক্টর ইউনূস যে রিসেট বাটনের কথা বলছেন সেটি তিনি হুট করে বলেননি। তিনি হয়তো তার দীর্ঘদিনের বান্ধবী হিলারি ক্লিন্টনের কাছ থেকেই এটি শিখেছেন। With a little gift which represents what President Obama and Vice President Biden and I have been saying, and that is we want to reset our relationship. And let's do it together. So we will do it together, okay? হিলারি ক্লিন্টন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গ টেনে বা রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার জন্য এই রিসেট বাটনের প্রসঙ্গটি নিয়ে এসেছিলেন। তিনি তার রাশিয়ান কাউন্টার পার্টের সাথে এক সাক্ষাতে রিসেট বাটন, প্রতীকী রিসেট বাটন উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন যে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের কথা। সেই রকমই কোনো এক ঘটনা থেকে হয়তো ডক্টর ইউনূস এই রিসেট বাটন কনসেপ্টটি ধার করে নিয়ে এসেছেন এবং এটি এনে বাংলাদেশকে
সামনের দিকে নিয়ে যাচ্ছেন নাকি পেছনে নিচ্ছেন সেটি এখন লক্ষণীয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে যে রিসেট বাটনের প্রসঙ্গটি তুলে এনেছেন সেটি স্বাভাবিকভাবেই মেটাফরিক্যালি তিনি ব্যবহার করেছেন। তিনি বোঝাবার চেষ্টা করেছেন একটি ডিভাইস বা সিস্টেম ম্যালফাংশন অথবা অচল হয়ে গেলে যেভাবে রিসেট বাটন প্রেস করে তার পূর্বেকার অবস্থায় ফিরিয়ে নিয়ে তাকে সচল করা হয়, ঠিক একইভাবে বাংলাদেশ রাষ্ট্র তার ভাষ্যমতে যেভাবে অচল হয়ে গিয়েছিল, স্থবির হয়ে পড়েছিল, সেই জায়গা থেকে তারা 5 তারিখে রিসেট বাটন প্রেস করে বাংলাদেশকে সচল করে ফেলেছে। এখন তার এই বক্তব্য থেকে দুটি বিষয় আলোচনা করা যায়। প্রথম কথা হচ্ছে 5 তারিখের পর বাংলাদেশ কি আসলেই তার যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছিল 5 তারিখের পূর্বের সেই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পেরেছে? যেমন গণহত্যার কথা বলা হচ্ছিল, যেমন বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছিল। আমরা 5 তারিখের পরে এই ধরনের কোনো ঘটনা কি দেখিনি? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5 তারিখের আগের চাইতে কি 5 তারিখের পরে ভালো হয়েছে? বরঞ্চ তথ্য বলে, বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বলে, অথবা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তথ্য চলে আসছে আমাদের কাছে, সেসবের উপর ভিত্তি করে নির্দ্বিধায় বলা যায় 5 তারিখের আগের থেকে 5 তারিখের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে, চরমভাবে অবনতি ঘটেছে। তার প্রমাণ আমরা পাই আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশ তাদের নিজ নিজ নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে রেড অ্যালার্ট জারি করেছে। একটি অনিরাপদ জায়গায় কোনো সভ্য দেশ তার নাগরিকদেরকে ভ্রমণ করতে দিতে পারে না, তারা সাবধান করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ তেমনি এক অনিরাপদ জায়গায় পরিণত হয়েছে, অন্তত পশ্চিমা বিশ্ব, উন্নত বিশ্ব তাই মনে করছে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে তিনি 5 তারিখের আগের সব কিছু মুছে ফেলবার দিকে ইঙ্গিত করেছেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে রিসেট বাটনের কাজ কি হতে পারে? রিসেট বাটনের কাজ কি হতে পারে সেটা নির্ভর করছে বাংলাদেশের সমস্যাটা কতটুকু গুরুতর, অথবা আমরা কি সমস্যার সমাধান করতে চাচ্ছি। অনেকে বলছেন যে বাংলাদেশ গত 15-16 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। এই সমস্যাগুলোকে সমাধান করবার জন্যে রিসেট বাটনের মাধ্যমে ফ্যাক্টরি সেটিংসে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। এগুলো সংবিধান সংস্কার করবার মধ্য দিয়ে এই ইনস্টিটিউশনগুলোকে আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। কিন্তু আরেকটা যে সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে, বিতর্ক এখন রাজনৈতিক অঙ্গনে, যে 72-এর সংবিধান রেখে বাংলাদেশ থেকে ফ্যাসিজম দূর করা সম্ভব নয়, বা 72-এর সংবিধান থাকলে আবারও আমরা ফ্যাসিস্ট কোনো শাসকের সাক্ষাৎ পাব। এই কারণে 72-এর সংবিধানকে বাতিল করে নতুন করে সংবিধান লিখবার নাকি একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। যদি সেটি হয় তাহলে এই রিসেট বাটন প্রেস করে আপনি হয়তো ফ্যাক্টরি সেটিংসে যেতে হবে। আর সেই ফ্যাক্টরি সেটিংসটি কি বাংলাদেশের প্রেক্ষাপটে? সেটি হচ্ছে 72 স্পষ্টতই। কারণ আপনি সংবিধান পুনর্লিখন করবার মধ্য দিয়ে আসলে কি করতে চাচ্ছেন? আপনি সংবিধান পুনর্লিখন করবার মধ্য দিয়ে মূলত 72-এর সংবিধানকে প্রতিস্থাপন করতে চাচ্ছেন। তাহলে ফ্যাক্টরি সেটিংস আমাদের 72। এর বাইরে যদি আপনি কোনো সেটিংসে যেতে চান তাহলে সেটি কিন্তু আর বাংলাদেশ থাকবে না। কিন্তু ডক্টর ইউনূসের এই ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে এটি স্পষ্ট, তিনি বাংলাদেশকে 72 নয় 71 পূর্ববর্তী জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন
এবং যে কারণে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি সব কিছু মুছে দিতে চাচ্ছেন। চলুন আমরা আসলে প্রশ্নটি দেখি, যে প্রশ্নের উত্তরে তিনি এত উত্তেজিত হয়ে এই রিসেট বাটনের প্রসঙ্গটি, এই মেটাফোরটি নিয়ে আসলেন। ৩৫ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন, এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? এই প্রশ্নটি আসলে আমাদেরকে বলে দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র গত 10, 15, 16 বছরের শাসনের কারণেই ক্ষিপ্ত নন, বা সেই শাসনকেই তিনি মুছে দিতে চাচ্ছেন তেমনটি নয়। তিনি চাচ্ছেন বাংলাদেশের জন্মের ইতিহাসকে মুছে দিতে, আর এ কারণেই তিনি সেই ধানমন্ডির 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়াটাকে জাস্টিফাই করছেন, দেশব্যাপী বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ঘুরিয়ে দেওয়াটাকে জাস্টিফাই করছেন। প্রশ্নকর্তা প্রশ্ন করেননি, কিন্তু আমরা বুঝতে পারছি যে দেশব্যাপী শুধুমাত্র যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংস করা হয়েছে তাই নয়, বীরশ্রেষ্ঠ 7 বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ধ্বংস করা হয়েছে। সেটি নিয়েও ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো আপত্তি তোলেননি। এসব কিছু বিবেচনায় নিলে এটা স্পষ্ট যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি সব কিছু ধ্বংস করতে চাচ্ছেন। আর এই জায়গাটাতে আমাদের শঙ্কা, তিনি বাংলাদেশের প্রতিনিধি নাকি 71-এর পরাজিত শক্তি রাজাকার জামাতে ইসলামীর প্রতিনিধি। অবস্থা দৃষ্টে এটি তো আমরা বলতেই পারি তিনি আসলে ছাত্র জনতার নন, তিনি জামাত ইসলামের নিয়োগকৃত প্রধান উপদেষ্টা, যার এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে সেই 71 পূর্ববর্তী দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি রাষ্ট্র পাকিস্তানের ভাবধারায় নিয়ে যাওয়ার পায়তারা তিনি করছেন। চারিদিকে যেভাবে মৌলবাদের উত্থান ঘটছে, যেভাবে নারীদের অধিকার হরণ করা হচ্ছে, যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার, তাদের ধর্মীয় আচার এবং ধর্মীয় বিভিন্ন উৎসব, পূজা পালনে বাধা দেওয়া হচ্ছে, তাতে করে এটি স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশকে তারা যে 71-এর ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যুদ্ধের মাধ্যমে অর্জন করেছি, সেই বাংলাদেশকে ধ্বংস করে তারা সেই 47-এর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত যে পাকিস্তান, সেই ভাবধারায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। আর এই কারণেই আমরা তার এই বক্তব্যটিকে তীব্রভাবে নিন্দা জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এতক্ষণ আমার এই কথা শুনবার জন্য তাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।